ওকে, তো এখন তাহলে একটু আগে যেটা বললাম যে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করার জন্য এসিড পদার্থের মধ্যে অবশ্যই হাইড্রোজেন থাকতে হবে। তাহলে এখানে কি হবে? সুতরাং হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, তারপরে হাইড্রোজেন আয়োডাইড, এরপরে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এটা কি? এটা মেবি ফসফরিক অ্যাসিড, H3PO4। H3PO3 এটা মেবি ফসফরাস অ্যাসিড। আর HNO3 হচ্ছে নাইট্রিক অ্যাসিড। HCl4 এটার নাম মেবি পারক্লোরিক অ্যাসিড। এটা আমার সঠিক মনে নাই। অ্যাসিড দ্বারা তো ফোন আসছে একটা। বলে কি? হ্যাঁ। ও আচ্ছা ভাইয়া, ওইটা ওই যে আমার যে ফ্রেন্ডটাকে দিয়েছিলাম না, পরে ও বললো যে মানে গার্ডিয়ান ওকে হোয়াটসঅ্যাপে সিডি পাঠাইতে বলছিল। পরে নাকি গার্ডিয়ান আর কোনো রেসপন্স করে নাই সেইখান থেকে। হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। না না হ্যাঁ। আচ্ছা, আমি ওকে বলে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শুনতেছো এখন? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, তো এটা যে HCl4, এটা মেবি পারক্লোরিক অ্যাসিড এটার নাম। এটা এটা তুমি পরে এটা নেট থেকে বা কোথা থেকে এটা দেখে নিও। আমার নাম এটা মনে নাই। এরপরে আছে HCl2, এরপরে হচ্ছে যে HCl3। এই যে এই তিনটার নামই তুমি এগুলা কালেক্ট করে এগুলো লিখে নিও। আমার নাম আসলে এগুলো মনে নাই। আচ্ছা, এরপরে হচ্ছে H2SO3, এটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড। এরপরে হচ্ছে যে HNO2, HNO3 হচ্ছে নাইট্রিক অ্যাসিড, আর HNO2 হবে নাইট্রাস অ্যাসিড। এটা হচ্ছে HNO2। এখন দেখো মানে যেসব অ্যাসিড আমাদের হাইড্রোজেন আছে, সো যাদের মধ্যে হাইড্রোজেন আছে তারা জলীয় দ্রবণে বিয়োজিত হলে অবশ্যই হাইড্রোজেন আয়ন ছেড়ে দিতে পারবে। সো এই টাইপের যেগুলো অ্যাসিড তারা আরএনএস এর তত্ত্ব অনুযায়ী অ্যাসিড হবে। ও এদের মধ্যে হাইড্রোজেন আছে বিধায় এরা আরএনএস এর তত্ত্ব অনুযায়ী অ্যাসিড। ওকে, এখন দেখো তাহলে আরএনএস এর তত্ত্ব অনুযায়ী ক্ষার হবে কারা? ক্ষার বা এটার আরেকটা নাম কি? ক্ষার বা এই যে ক্ষারকই আর কি, এটার আর তো নাম নাই। ওকে, এখন ক্ষার হবে যেসব পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করতে পারে।
হাইড্রোক্সিল আয়ন এই যে কোনটা বলো তো? OH-। হুম, তাহলে এটা হবে যেসব পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে এটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। এইগুলো কিন্তু এমসিকিউ এবং সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট। দান করতে পারে তাদের ক্ষার বলে, তোমাকে প্রশ্নে ডিরেক্ট জিজ্ঞেস করবে যে আরএনএস এর তত্ত্ব অনুযায়ী ক্ষার কি বা অ্যাসিড কি। ওকে, তাহলে যদি হাইড্রোক্সিল আয়ন দান করতে হয়, তাহলে ওই সব পদার্থের মধ্যে অবশ্যই হাইড্রোক্সাইড আয়নটা থাকতে হবে। আচ্ছা, এটাকে ক্ষার বলে না, এটাকে বলে ক্ষারক। ক্ষার এবং এই যে ক্ষারকের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা কি এই চ্যাপ্টারে আছে কিনা শিওর না। যেই চ্যাপ্টারে থাকবে ওই চ্যাপ্টারে এটা পড়াবো। ক্ষার এবং ক্ষারকের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এটা হবে ক্ষারক। ওকে, তাহলে এটা এই যে কি হবে, যেমন আমাদের যেটা সবচেয়ে মোস্ট ফেমাস এক্সাম্পল, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের জেনারেল অবস্থায় কিন্তু কোনো বিয়োজিত হবে না। এখন তুমি যদি তখন এখন এটাকে পানিতে বিয়োজিত করো, তাহলে এর একটা জলীয় দ্রবণ সৃষ্টি হবে এবং জলীয় দ্রবণটাই পরবর্তীতে বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন একুয়াস সলিউশনে একিউ, আর একটা আছে হাইড্রোক্সিল আয়ন একুয়াস সলিউশন। ওকে, তো এটা যেহেতু হাইড্রোক্সিল আয়ন ছেড়ে দিতে পারতেছে, সেহেতু কি হবে, এরা আরএনএস ক্ষারক। ওকে, সোডিয়াম অক্সাইড ক্যালসিয়াম। আচ্ছা, উম, এরপরে, হ্যাঁ এরপরে, আচ্ছা এখানে কিছু এক্সাম্পল লিখে দেই। যেমন এটা হইতে পারে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, এই টাইপের যেগুলোতে আর কি হাইড্রোক্সিল আছে, এরা কিন্তু তোমার এই পানিতে বিয়োজিত হয়ে হাইড্রোক্সিল আয়ন দান করতে পারে। ওকে, আচ্ছা এখন কিছু এক্সেপশন এখানে মনে রাখবা। এক্সেপশন বলতে ব্যতিক্রম। এটা হচ্ছে যে এখন এদের সংকেতে ওইস আছে, বাট এরা আরএনএস ক্ষারক হবে না। আচ্ছা, এরা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড অথবা ফেরাস হাইড্রোক্সাইড।
এটা হচ্ছে ফেরিক, যেটার এই যোজনী 3, আর যেটা যোজনী 2 ওটা কি, এটা হচ্ছে ফেরাস। আর এইখানে আছে ক্রোমিয়াম হাইড্রোক্সাইড, মানে এগুলা কিন্তু ধাতব হাইড্রোক্সাইড। তো ধাতব হাইড্রোক্সাইড গুলা কিন্তু অত সহজে পানিতে বিয়োজিত হয় না। সো এরা যেহেতু পানিতে বিয়োজিত হয় না, তো এরা আরএনএস ক্ষারক হবে না, কারণ আরএনএস ক্ষারক অনুযায়ী কি হইতে হবে, পানিতে বিয়োজিত হইতে হবে, প্লাস অক্সিজেন, সরি, ওএইচ আয়ন। হাইড্রোক্সাইড দান করতে হবে। ওকে, কারণ এরা হচ্ছে ধাতব ক্ষার হওয়ায় পানিতে সহজে বিয়োজিত হয় না। ওকে, এগুলো মনে রাখবা। আর সোডিয়ামও কিন্তু একটা ধাতু, কিন্তু সোডিয়াম হচ্ছে যে পানির সাথে কিন্তু হাইলি রিয়েক্টিভ। সোডিয়াম পানিতে দিলে কিন্তু আগুন জ্বলে। এটা এটা তো আগে আমরা শুনছিলাম, বাট এটা আমরা দেখছি আর কি আমাদের ইউনিভার্সিটিতে যখন ল্যাবরেটরিতে সোডিয়াম নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আমরা যখন করছি, তখন দেখছি সোডিয়াম পানিতে, পানি বা তেলের সাথে বা মানে যে কোনো, এমনিতে পানিতে দিলেই কিন্তু ফায়ার করে আর কি, ফায়ার করে বলতে অত বড় না, বাট আগুন জ্বলে এমনিতে। আচ্ছা, আর এগুলা অ্যালুমিনিয়াম, আয়রন, মানে তামা, লোহা, এইগুলো তো আমরা নর্মালি তো সবসময় তো ওই পানির এই সংস্পর্শেই তো থাকে। আমাদের হাঁড়ি পাতিল গুলা তো এই লোহা বা তামা দিয়েই তো তৈরি, সো এরা তো পানির সাথে অত বেশি বিক্রিয়া করে না, কিন্তু সোডিয়াম খুবই হাইলি রিয়েক্টিভ পানির সাথে। আচ্ছা, ওকে, এখন একটা জিনিস আমি এখানে নিয়ে আসি, wait। আর তোমার অন্যান্য সাবজেক্টের কি অবস্থা এমনিতে, বাংলা, ইংলিশ বা আইসিটি? করতেছি। পড়তেছি বল, মানে তুমি সায়েন্স দিয়ে কিন্তু মানে শুধু এ প্লাস আসবে না। সায়েন্স, বাংলা বাংলা ইংলিশের চেয়ে কিন্তু সায়েন্সে এ প্লাস পাওয়া সহজ। বাংলা ইংলিশে কিন্তু অত সহজে স্যাররা প্লাস দিতে চায় না, কিন্তু বিশেষ করে ইংলিশে, ইংলিশে তো সবচেয়ে ভালো, মানে সবচেয়ে বাজে রেজাল্ট হয় আর কি ইংলিশে। অন্যান্য সাবজেক্টের তুলনায় সবচেয়ে বাজে রেজাল্ট হয় ইংলিশে। তো ইংলিশ, ইংলিশ ভালোভাবে পড়বা। মানে ফিজিক্স, ফিজিক্স তো সহজ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সহজই, তুমি যদি সবকিছু ওই যা বুঝাচ্ছি যদি সবকিছু বুঝো, টেস্ট পেপার সলভ করো, তাহলে হয়ে যাবে। ইংলিশ অনেক বেশি প্র্যাকটিস করা লাগে। আর ইংলিশ দেখা যায় যে তুমি ফিজিক্স ম্যাথ অলমোস্ট কমন পেয়ে যাবা, ইংলিশ কিন্তু ওইভাবে কমন পাওয়া যায় না। তোমার গ্রামাটিক্যাল টার্ম বা আরো অনেক জিনিস ক্লিয়ার থাকা লাগে। আর ইংলিশে দেখা যায় যে অনেক ভালোভাবে লিখলেও স্যাররা ঠিক মতো পড়ার না কারণে ওই যে লেখার ধরন বা এই যে কতটুকু লিখছো ওইটুক দেখি নাম্বার দিয়ে দেয়, তো এই জন্য সমস্যা আর কি। তো ইংলিশটা, আর বাকি যেগুলো সাবজেক্ট আছে সবচেয়ে ইংলিশটা বেশি গুরুত্ব দিয়ে পড়বে। আচ্ছা দেখো, আরএনএস এর তত্ত্বের বেশ কিছু সীমাবদ্ধতা আছে। এখন সীমাবদ্ধতা এখানে কি কি, আরএনএস এর তত্ত্ব অনুযায়ী অ্যাসিড হইতে গেলে ওইটাতে অবশ্যই এই যে কি থাকতে হবে, হাইড্রোজেন মূলকটা থাকতে হবে। এখন দেখো এইখানে যেটা বলছে যে আরএনএস এর মতবাদে জলীয় দ্রবণে মুখ, আচ্ছা দাঁড়াও, এখানে হাইলাইট করলে আবার সমস্যা, হাইলাইট করলে এগুলো কি দেখা যায় ক্লিয়ারলি হাইলাইট করলে? হুম। আচ্ছা, আচ্ছা, এখানে হলুদ কালারটাই নেই, এইটাই সবচেয়ে ভালো। আচ্ছা দেখো,
এইখানে আমাদের আরএনএস এর তত্ত্ব অনুযায়ী সবসময় মুক্ত হাইড্রোজেন এই পরমাণুর অস্তিত্ব এখানে বিবেচনা করা হয়েছে, কারণ আমরা তো পড়লাম যে হাইড্রোজেন এই পরমাণু ছেড়ে দিলে সেটা হবে তোমার আরএনএস অ্যাসিড। কিন্তু বাস্তবে এই যে হাইড্রোজেন আয়নটা পানির সাথে যুক্ত হয়ে H3O+ বা হাইড্রোনিয়াম আয়ন হিসেবে মূলত অবস্থান করে জলীয় দ্রবণে। মানে পানির সাথে বিক্রিয়া করে H2 এর সাথে বিক্রিয়া করে H+টা H3O+ হিসেবে অবস্থান করে। এইটা কিন্তু আরএনএস এর তথ্যে ব্যাখ্যা করা নাই, সো এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা। ওকে, এই যে একটু আগে যেটা বললাম যে তোমার HCl বা সালফিউরিক অ্যাসিড তুমি যদি নর্মালি রেখে দাও তাহলে কিন্তু তারা হাইড্রোজেন আয়ন ছেড়ে দিতে পারে না। এখন ধরো আমি একটা সালফিউরিক অ্যাসিডের স্যাম্পল এনে রেখে দিলাম। তো সালফিউরিক অ্যাসিড এমনিতে ধরো এটা সালফিউরিক অ্যাসিড, বা এখন আমি যদি তোমাকে বলি যে এটা অ্যাসিড কিনা, এটা তো অ্যাসিড, আমরা তো জানি যে এটা সালফিউরিক অ্যাসিড মানে অ্যাসিড, বাট এটা আরএনএস এর তত্ত্ব অনুযায়ী অ্যাসিড হবে না। কেন অ্যাসিড হবে না? কারণ সে তোমার অদ্রবীভূত অবস্থায় আছে বা অজলীয় অবস্থায় আছে। এখন ওই অ্যাসিডটাকে আমরা তখনই আরহেনিয়াস এর তত্ত্ব অনুযায়ী অ্যাসিড বলতে পারবো যখন এটাকে পানিতে মিশাবো এবং সেটা পানিতে হাইড্রোজেন আয়ন ছেড়ে দিবে, তারপরে আমরা সেটাকে অ্যাসিড বলতে পারবো। এই যে বুঝছো এটা? হ্যাঁ। এই যে দেখো এইখানে যেটা বলছে যে এটা জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে কার্যকরী, অজলীয় দ্রবণে কার্যকরী না। অর্থাৎ পানির অনুপস্থিতিতে এই মতবাদ কোনো পদার্থের অম্লকারক ধর্ম ব্যাখ্যা করতে পারে না। মানে ওই তো বললাম যে এমনিতে তুমি যদি একটা স্যাম্পল রেখে দাও, ওইটাকে তুমি আরএনএস এর তত্ত্ব অনুযায়ী এসিড ক্ষারক বলতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পানিতে মিশাইতেছো। পানিতে মিশালে সে যদি যে যে তোমার হাইড্রোজেন অথবা ওইস ছেড়ে দেয়, তারপরে তুমি সেইটাকে এসিড বা ক্ষারক বলতে পারবা। ওকে, এখন এই যে 3 নাম্বারটা এই যে খেয়াল করো। এই মতবাদ অনুযায়ী কেবল হাইড্রোক্সিল যৌগ বিশিষ্ট যেগুলো পদার্থ আছে, মানে যেই সব পদার্থে ওইস আছে সেইগুলোকে এখানে কেবলমাত্র তোমার ক্ষারক হিসেবে বিবেচনা করা হয়েছে। কিন্তু ওই ছাড়াও আরো বিভিন্ন পদার্থের ক্ষারীয় ধর্ম আছে। এটা হচ্ছে যেমন অ্যামোনিয়া NH3, অ্যালকাইল এমিন। এখন এগুলো তো জৈব যৌগ না পড়লে আসলে এগুলো বুঝবা না। তারপর ফিনাইল এমিন, ফিনাইল এমিন বলতে বেনজিনের এর সাথে যদি একটা এমিন গ্রুপ যুক্ত থাকে, এমিন গ্রুপ বলতে হচ্ছে এই যে তোমার NH2 আর কি। সো এটা এটা এগুলো জৈব যৌগ পড়লে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা তো এমনিতে জানি যে অ্যামোনিয়া কি, অ্যামোনিয়া হচ্ছে NH3। আর ধরো অ্যামোনিয়া হচ্ছে NH3 আর এমিন গ্রুপ হচ্ছে NH2। এখন দেখো, এখন এইখানে যে বলছে অ্যালকাইল এমিন, অ্যালকাইল বলতে বুঝায় তোমার সেটা মিথাইল হইতে পারে, অথবা C2H5 হইতে পারে, বা ইথাইল হইতে পারে, বা C3H7। না, C3, হ্যাঁ, 6 × 2 = 3 × 6 6 × 8। এখন দেখো এর সাথে যদি একটা করে এমিন গ্রুপ যুক্ত হয়, এইগুলাকে আমরা ফার্স্টটাকে এই যে কি বলবো, এটা তোমার মিথেন থেকে আসছে না? দেখো CH4 মানে কি মিথেন না? সো CH4 এর একটা হাইড্রোজেনকে সরায় একটা এমিন গ্রুপ যদি এই যে বসে, তাহলে আমরা সেটাকে বলবো মিথাইল এমিন। আবার হুম। এটা কি C2H6, এটা কার সংকেত? এটা হচ্ছে ইথেনের সংকেত। সো H6 হুম। থেকে একটা হাইড্রোজেন সরায়ে ওই হাইড্রোজেনের জায়গায় এসে এই যে বসছে একটা এমিন গ্রুপ, তাহলে এটা যেহেতু ইথেন থেকে আসছে আমরা এটাকে বলবো ইথাইল এমিন। এটা সেম ভাবে এটা হবে তোমার যেটা প্রোপেন থেকে আসছে এটা হবে প্রোপাইল এমিন। সো এটাকে সংক্ষেপে, এইগুলা যেহেতু অ্যালকেনের আমাদের সংকেত, তো এটাকে অ্যালকেন থেকে সংক্ষেপে বলা হয় অ্যালকাইল এমিন। এটা বুঝছো? এগুলো জৈব যৌগ পড়লে আরো ক্লিয়ার হবে, সমস্যা নাই। হুম, বুঝছি। আর
ফিনাইলেমিন বা এনিলিন, এইটা হচ্ছে মূলত বেনজিন রিং থেকে আসে। এই তোমার ওই বেনজিনের সংকেত কি জানো? বেনজিন রিং তো হচ্ছে C6, H6 এইরকম। না? হ্যাঁ, এটা হচ্ছে বেনজিন রিং অথবা C6H6। এখন দেখো, এই যে H6 এর থেকে একটা হাইড্রোজেন সরায়ে তুমি যখন ওই হাইড্রোজেনের জায়গায় যখন একটা NH2 বসাই দিবা, এইটা কি হবে? এইটা হবে ফিনাইলেমিন। এটার নাম হচ্ছে ফিনাইলেমিন। এইখানে HN2 লিখছে, এটা HN2 হবে না, এটা হবে NH2। ওকে, সো এইসব যৌগ কিন্তু তোমার ক্ষার ধর্ম দেখায়। আমরা যখন জৈব যৌগ পড়বো তখন এটা দেখবো যে এইসব যৌগের কিভাবে ক্ষারীয় ধর্ম আছে। সো এদের ক্ষারীয় ধর্ম কি এই মতবাদটা ব্যাখ্যা করতে পারবে? পারবে না। কেন? কারণ এইখানে কোনো ধরনের হাইড্রোক্সিল আয়ন নাই কিন্তু, বাট তারপরে এরা কিন্তু ক্ষার ধর্ম প্রদর্শন করে। সো এদের ক্ষার ধর্ম কিন্তু আরএনএস এর তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না। এটা বুঝছো? হুম। আচ্ছা, এখন দেখো আরেকটা এই এই সীমাবদ্ধতা আছে, গ্যাসীয় অবস্থায় কোনো যৌগের এসিড ক্ষারক ধর্ম ব্যাখ্যা করা যায় না। এটা তো যাবেই না, কারণ এই তত্ত্বটা তো ব্যাখ্যা করতে পারেই একমাত্র জলীয় দ্রবণে গেলে। তো গ্যাসীয় অবস্থায় থাকলে তো এই কোনো ধরনের এসিড হবে না, ক্ষার হবে, এটা ব্যাখ্যা করতে পারবে না। ওকে, এখন দেখো ফেরাস সালফেট, জিঙ্ক সালফেট, কপার সালফেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ কেন অম্লধর্মী? সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ কেন ক্ষারধর্মী? এর ব্যাখ্যা প্রদানে এই মতবাদ ব্যর্থ হয়েছে। এখন আমি বলি, সোডিয়াম কার্বনেট এখানে এই যে কি বলতো, সোডিয়াম কার্বনেট একটা হচ্ছে লবণ, এটা না? এই এই সোডিয়াম কার্বনেট যে লবণ, এই লবণটা আমাদের এমনিতে লবণ এবং এই যে লবণ এবং আমি যদি এখানে একটা পানি দিই, লবণ এবং পানি কার কার বিক্রিয়ার সৃষ্টি হয় বলতো? অ্যাসিড আর ক্ষার। হ্যাঁ, এসিড আর ক্ষার। তাহলে এইখানে কোন কোন এসিড আর ক্ষার বিক্রিয়া করছে, এটা কি বলতে পারবা? এই যে সোডিয়াম কার্বনেট লবণ সৃষ্টি করতে কোন এসিড আর কোন ক্ষার বিক্রিয়া করছে? এখানে অ্যাসিড অ্যাসিড কি ক্ষার তো মনে হয় NaOH না? NaOH কি এসিড? এটা তো ক্ষার। NaOH ক্ষার, এটা ক্ষার, হ্যাঁ, ক্ষার। আর এসিড হবে H2CO3। হুম। ওকে, তো এটা হচ্ছে একটা সবল অ্যাসিড। আর আমরা তো একটু আগেই পড়লাম H2CO3 কি ছিল? একটা দুর্বল, সরি এটা সবল ক্ষার। আর এটা কি বলতো? দুর্বল অ্যাসিড না? আমরা তো একটু আগেই পড়ে আসলাম এসিড বৃষ্টির সময়। হুম। তো সবল ক্ষার এবং দুর্বল অ্যাসিডের বিক্রিয়ায় যে লবণটা উৎপন্ন হবে, সেইটার ধর্ম এই যে কি রকম হবে? এর ধর্ম কিন্তু ক্ষারীয় হবে। এর ধর্ম ক্ষারীয় হবে কারণ সবল ক্ষার এবং দুর্বল অ্যাসিড, তো সবলের ধর্ম সবসময় প্রকাশ পাবে। আর এই যে দেখো, এইগুলা 19-এ আছে, এগুলা আমি এই যে 19-এ আছে বলতে এগুলা 19-এ বোঝানো লাগে আর কি। আচ্ছা দেখো, এই যে এখন আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড আর যদি HCl এর বিক্রিয়া দেই, দুইটাই কিন্তু সবল। সোডিয়াম হাইড্রোক্সাইডও সবল, HCl ও সবল। তাহলে এখানে যেটা লবণ উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড এবং পানি, দুইটাই সবল হলে লবণটা এই কিরকম হয় বলতো? লবণটা হয় নিরপেক্ষ। এগুলো তো জানা আছে। এই যে এই নিরপেক্ষ লবণ সোডিয়াম ক্লোরাইড, এটাই কিন্তু আমাদের খাবার লবণ। আমরা এই আব- আমরা খাওয়ার ক্ষেত্রে যে লবণটা ইউজ করি এটা মূলত সোডিয়াম ক্লোরাইডে। ওকে, তো এখন দেখো, যদি তোমার ক্ষারটা সবল হয় আর অ্যাসিড যদি দুর্বল হয়, তাহলে এই লবণটা হবে ক্ষারীয় লবণ। আর যদি অ্যাসিডটা সবল হয় আর ক্ষার যদি দুর্বল হয়, তাহলে লবণ হবে কিরকম? মানে যেটা সবল হবে ওই লবণটা তার মতো হবে। হুম। এটাই হচ্ছে একদম সোজা কথা। তাহলে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ তাহলে এই কিরকম হবে বলতো? ক্ষারীয় হবে না। এই যে দেখো এখানে যে বলছে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ কেন ক্ষারধর্মী,
এটা কিন্তু আরএনএস এর মতবাদ ব্যাখ্যা করতে পারবে না। কেন পারবে না? কারণ সোডিয়াম কার্বনেটের মধ্যে কিন্তু কোনো ধরনের ওএইচ নাই। তো যেহেতু ওএইচ নাই, তাহলে সোডিয়াম কার্বনেটের ক্ষার ধর্ম কি এই মতবাদ ব্যাখ্যা করতে পারবে? পারবে না। না। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আর এরপরে যেটা আছে, এরপরে আছে যে ব্রোনস্টেড লাউরি। এটা হচ্ছে ব্রোনস্টেড লাউরি মতবাদ। এখন দেখো, ব্রোনস্টেড বা লাউরির মতবাদ অনুযায়ী এসিড তারাই হবে যেসব এই যে পদার্থ প্রোটন দান করতে সক্ষম। এখন এই যে প্রোটন কি বলতো? প্রোটন হচ্ছে H+। প্রোটন দান করতে সক্ষম। আর ক্ষারক হবে যেসব পদার্থ প্রোটন গ্রহণ করতে সক্ষম। ওকে, এখন এখানে খেয়াল করো। তাহলে অ্যাসিড গুলা তাহলে এই ক্ষেত্রে কি রকম হইতে পারে? সেম কিন্তু। এখন ওকে, এখন একটা জিনিস এইখানে খেয়াল করো, তোমার যদি এই যে প্রোটন বা H+ দান করতে হয়, তাহলে ওই পদার্থে এখানে এই যে কি থাকতে হবে? অবশ্যই একটা প্রোটন থাকতে হবে, না? এই পদার্থে কিন্তু অবশ্যই একটা প্রোটন থাকতে হবে। যেমন আমি যদি বিভিন্ন এক্সাম্পল দেই, যদি এইখান থেকে ও উম, অনুবন্ধী অম্লক্ষারক, আর এরপরে আর যেটা তত্ত্ব আছে এটা হচ্ছে লুইস অ্যাসিড, না? লুইস নেক্সট দিন পড়বো। আচ্ছা দাঁড়াও। ওকে, তো এখানে অ্যাসিড হবে এই যে কারা কারা? তাহলে যাদের মধ্যে হাইড্রোজেন থাকবে এবং হাইড্রোজেন দান করতে পারবে। এখন তোমার একটা জিনিস খেয়াল করো, এইখানে সে যদি হাইড্রোজেন দান করে, তো সে তো ফাঁকা মাঠে তো হাইড্রোজেন দান এই যে করবে না এমনিতে। আরো একটা পদার্থ থাকতে হবে যেটা ওই দানকৃত এই হাইড্রোজেনটা গ্রহণ করবে, না? তো এখন যে দুইটা পদার্থের মধ্যে যে হাইড্রোজেন দান করবে সেটা হবে অ্যাসিড, আর যে ওই দানকৃত হাইড্রোজেনটা গ্রহণ করবে সেটা হবে ক্ষারক। ওকে, তো আমি যদি এইখানে এক্সাম্পল লিখি, যেমন HCl আর NH3। ওকে, এখন এখানে কি হবে? এই হাইড্রোজেনটা এ কে যদি সে দান করে দেয়, তাহলে এইটা থাকবে শুধুমাত্র Cl-, এটা হয়ে যাবে NH4+। সো এখন এইখানে, এখন দেখো, এখন তুমি, এখন এই তোমাকে যদি এমন একটা বিক্রিয়া দিয়ে দেয় যে এখন তোমাকে বললো যে কে এখানে অ্যাসিড আর কে এখানে ক্ষারক, এখন তুমি এটা বুঝবা এই যে কেমনে বলো তো?
এখানে কে অ্যাসিড কে ক্ষারক, এখানে তো তোমার তো এটা এমনিতে দেখলে তো বুঝবা যে হুম, HCl অ্যাসিড। বাট এই যে ব্রোনস্টেড লাউরির মতবাদ অনুযায়ী এখানে এই দুইটা পদার্থের মধ্যে কে হাইড্রোজেন দান করছে, এই যে বলো তো। এ তো হাইড্রোজেন দান করে এই Cl থেকে Cl মাইনাস হয়েছে, তার মানে এর সাথে একটা হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেনটা চলে গেছে, তার মানে এ দান করছে হাইড্রোজেন, তাহলে এটা হবে কি অ্যাসিড। আর এইখানে তিনটা হাইড্রোজেন ছিল, এখন চারটা হাইড্রোজেন, তার মানে NH3 গ্রহণ করছে, তাহলে এটা কি হবে? এটা হবে খারাপ। ক্ষারক। ওকে, সেম ভাবে এখানে আরো অনেক এই বিক্রিয়ায় দেয়া আছে আমাদের বইতে। এটা হয়ে যাবে H3O+, বা এর নাম আমরা একটু আগে শিখে আসলাম, এটা হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। H3O+। এখন আশা করি সবগুলা বিক্রিয়ায় অ্যাসিড আর ক্ষারক আইডেন্টিফাই করতে পারবা যে কোনটা অ্যাসিড কোনটা ক্ষারক। এই বিক্রিয়ায় তো অবশ্যই এটা অ্যাসিড, এটা ক্ষারক, এইখানে এটা অ্যাসিড, এটা হচ্ছে বেজ। বেজ মানে হচ্ছে ক্ষার। এই বিক্রিয়ায়, সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে দুইটা সালফিউরিক অ্যাসিড কেন, এখানে এখানে পানি হবে। সো যদি এরকম হয় তাহলে পানিটা হচ্ছে বেজ, এখানে NH4 প্রোটন ছেড়ে দিছে, তাহলে এটা অ্যাসিড, এটা হচ্ছে বেজ। এগুলো আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, আর এইখানে এই ক্ষারকেরও এইখানে আছে এক্সাম্পল অনেক, এগুলো লিখে দিই দাঁড়াও। এখানে তাহলে এই ক্ষারকের ক্ষেত্রে বইয়ে যেসব বিক্রিয়া দেওয়া, NH3 প্লাস H2, তাহলে NH4 প্লাস OH মাইনাস, NH3 আর HCl এর বিক্রিয়া তো আমরা একটু আগেই এরকম। এরপরে OH মাইনাস HCl, এটা হবে H2O, এটা হবে Cl মাইনাস। তো এইসব এই বিক্রিয়া এইখানে বেস কোনটা বলো তো? এটা হচ্ছে বেস, কারণ এটা হাইড্রোজেন গ্রহণ করছে, আর এটা হচ্ছে অ্যাসিড। এখানে বেস কোনটা? এখানে NH3 বেস। এখানে বেস কোনটা? OH, কারণ এইটা একটা হাইড্রোজেন গ্রহণ করে সে H2O+ হয়েছে। এই যে বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এই যে এইখানে পানি কিন্তু অনেক ক্ষেত্রেই অ্যাসিড এবং বেস উভয় হিসেবেই কিন্তু কাজ করতে পারে। যে একটা জিনিস এখানে খেয়াল করো, এখানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পানি
বা H2O, অ্যাসিড এবং ক্ষারক উভয় হিসেবেই কাজ করে। এজন্য পানিকে বলা হয় উভধর্মী বা এমফিপ্রোটিক পদার্থ। উভধর্মী, বা এটা বাংলা দিয়ে লিখে নিও, এটা হচ্ছে এম ফি প্রোটিক পদার্থ বলে। ওকে, দেখো এখন পানি কোন সময় অ্যাসিড হিসেবে কাজ করবে। এখন দেখো, যখন আমি পানির সাথে NH3 এর বিক্রিয়া যদি আমি দেখাই, তো পানির সাথে NH3 এর বিক্রিয়াটা এই কিরকম হবে। NH3 কিন্তু সবসময় প্রোটন গ্রহণ করে। সো এটা হবে কি OH মাইনাস হবে না এই পানিটা। তো হুম। এখানে পানি যদি প্রোটন ছেড়ে দেয় তখন এখানে কি হবে, পানি হবে অ্যাসিড আর এটা হবে ক্ষারক। আর পানি কোন সময় ক্ষারক হিসেবে কাজ করবে। ধরো পানি HCl এর সাথে যদি বিক্রিয়া করে, তাহলে এখানে কি হবে বলতো। HCl কিন্তু একটা অ্যাসিড, তাহলে অ্যাসিডের সাথে পানি কিন্তু ক্ষারক হিসেবে বিক্রিয়া করবে। তাহলে পানি যদি ক্ষারক হিসেবে বিক্রিয়া করে, পানি একটা হাইড্রোজেন গ্রহণ করে H3O+ বা হাইড্রোনিয়াম আয়ন হবে, এটা হবে Cl মাইনাস। তো এখন পানি যেহেতু একটা হাইড্রোজেন গ্রহণ করতেছে, সেই ক্ষেত্রে পানি হবে ক্ষারক, এটা হবে অ্যাসিড। এটা বুঝছো? এটা কিন্তু খ নম্বরের জন্য হুম। অনেক ইম্পর্টেন্ট, যে পানি একটা বহুধর্মী যে পদার্থ। সো আজকে এই পর্যন্ত থাক, আর এগুলো অবশ্যই রিভিশন দিয়ে রাখবা। নেক্সট দিন আমরা এইখান থেকে এরপরে শুরু করবো, এটা ভালোভাবে রিভিশন দিয়ে রাখিও।